গুড ইভিনিং স্টুডেন্টস। আশা করি সবাই ভালো আছো। তোমাদের সাহিত্য সঞ্চয়নের ষষ্ঠ পাঠের অন্তর্গত লেখক প্রেমেন্দ্র মিত্রের লেখা নিরুদ্দেশ গল্পটির বিস্তারিত আলোচনা পর্বের পরবর্তী অংশ নিয়ে আমি হাজির হয়েছি। তো এর আগে যতগুলো ক্লাস মিলে গল্পটি পড়া হলো, তো কতটা পড়া হয়েছে নিশ্চয়ই তোমাদের মনে আছে। হুম, বলো দেখি কেউ। আচ্ছা, তো কি দেখা যায় যে দ্বিতীয় গল্পটি নিরুদ্দেশ গল্পে তো দুটি গল্প রয়েছে, অর্থাৎ দুটি কাহিনী রয়েছে। তার মধ্যে প্রথম গল্পটি লেখক নিজেই বলেছেন এবং দ্বিতীয় গল্পটি বলা শুরু করেছে লেখকের বন্ধু সোমেশ, তাই তো? এবং সোমেশের যে নিরুদ্দেশ হওয়ার গল্পটি উম, দেখলাম গল্পে আমরা, সেটা একটা সেই নিরুদ্দেশ হওয়ার পিছনে একটা সত্যিকারের ট্র্যাজেডি লুকিয়ে রয়েছে। হ্যাঁ, সেই গল্পটিই আমরা পড়ছিলাম, তাই তো? তো চলো, তারপরে কি হলো দেখা যাক। তো এর আগে আমরা দেখতে পাই যে শোভন সে তার বাড়িতে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সেই জমিদারি বাড়ির আহ, নায়েব মশাই, খাজাঞ্চি মশাই এরা একটু অস্বাভাবিক আচরণ করে। তো এবং শেষ লাইনে আমরা দেখতে পাই যে খাজাঞ্চি মশাই নায়েব মশাইকে জিজ্ঞাসা করছেন যে ও, ইনি আজই এসেছেন বুঝি? তো তার উত্তরে এবার নায়েব মশাই বলছেন যে হ্যাঁ, এই মাত্র। হুম, শোভনের কথা বলছে আর কি। শোভন এবার অধীর ভাবে বলে উঠল, আপনারা কি বলতে চান স্পষ্ট করে বলুন। মার কি কিছু হয়েছে? বাবা কেমন আছেন? হুম, শোভন এবার আহ, বিচলিত হয়ে উঠছে আরো। একে এদের অস্বাভাবিক আচরণ, তার উপরে তাকে বাড়ির ভিতর ঢুকতে দিচ্ছে না। হুম, তো শোভন আরো অধীর হয়ে উঠলো এবং অধীর হয়ে বলে উঠলো যে শোভন তো বুঝতে পারছে না যে কি হচ্ছে, ওরা এরকমটা কেন করছে, তাকে কেন যেতে দিচ্ছে না। তাই জন্য বলছে যে আপনারা কি বলতে চান স্পষ্ট করে বলুন। মার কি কিছু হয়েছে? বাবা কেমন আছেন? যে মায়ের অসুস্থতা সম্পর্কে সে খবরের কাগজে পড়েছে বা সংবাদপত্রে দেখেছে, তাই মায়ের জন্য একটু চিন্তা হচ্ছিল তার। তো সেখান থেকে সেই চিন্তা থেকে বিচলিত হয়ে বা অধীর ভাবে আরো তাই বলে উঠলো যে মার কি কিছু হয়েছে। তারপরেই আবার বাবার কথাও জিজ্ঞাসা করলো যে বাবা কেমন আছেন। তারপর চারিধারের সবকটা দৃষ্টি তার উপর অদ্ভুতভাবে নিবদ্ধ। চারিধারের বলতে সেইখানে আহ বাড়িতে যেখানে নিয়ে যায়, তো সেখানে যারা ছিল আর কি, যে নায়েব মশাই, খাজাঞ্চি মশাই, এছাড়া আরো যারা কর্মচারীরা ছিলেন, তাদের সবার কথা বলা হচ্ছে যে তার চারপাশে যারা ছিল বা ছিলেন, সেই সব কটা দৃষ্টি তার উপরে। অর্থাৎ তারা সবাই মিলে শোভনের এরকম বলাতে সবাই মিলে তার দিকেই তাকিয়ে আছে। হুম, এবং তাদের দৃষ্টি অদ্ভুতভাবে নিবদ্ধ, যে অবাক হয়ে বা এক এক অদ্ভুত রকম ভাবে তার দিকে সবাই মিলে তাকিয়ে আছে। হুম, খানিকক্ষণ সকলেই নীরব, কিছুক্ষণ সকলেই চুপচাপ হয়ে রইল। তারপর নায়েব মশাই বললেন, তারা সবাই ভালো আছেন, কিন্তু এখন তো আপনার সঙ্গে দেখা হবে না। হ্যাঁ, যখন মানে শোভন এরকমটা বললো, তারপর সবাই ওর দিকে অদ্ভুত ভাবে তাকিয়ে রইলো এবং তারপর কিছুক্ষণের জন্য সবাই চুপ হয়ে গেল। তারপর নায়েব মশাই বললেন যে তার সবাই ভালো আছেন, কিন্তু আপনার সঙ্গে এখন দেখা হবে না। হুম, এবার শোভন ক্রুদ্ধ হয়ে উঠলো, যে শোভন এবার খুব রেগে গেল। হ্যাঁ, কেন দেখা হবে না? আপনাদের কি মাথা খারাপ হয়েছে? আমি চললুম। যে শোভন এবার রেগে গিয়ে যে ওকে যেতে দিচ্ছে না, তাদের সঙ্গে দেখা হবে না বলছে আবার। তাই সে আবার জেগে গিয়ে বলছে যে কেন দেখা হবে না? আপনাদের কি মাথা খারাপ হয়েছে? হুম, আহ যে আমি চললুম। শোভন উঠল, কিন্তু নায়েব মশাই দরজার কাছে সামান্য কিছু এগিয়ে গিয়ে শান্তভাবে বললেন, দেখুন, মিছিমিছি কেলেঙ্কারি করে লাভ নেই, তাতে ফল হবে না কিছু। হুম, সেই যখন শোভন যখন
রাগ করে তাদের ওপর যে সবার কি মাথা খারাপ হয়ে গেছে, মানে মনে মনে ভাবছে যে আমাকে কেন যেতে দিচ্ছে না, আমাকে কেউ চিনতে পারছে না, এটা সেটা বলে এবার সে নিজেই চলে যাওয়ার চেষ্টা করছে যে কেউ না যেতে দেয়, না যেতে দিক, আমি চলে যাব। হুম। সে বলছে যে আমি চললো, যে আমি চললাম। শোভন উঠলো যাওয়ার জন্য, কিন্তু নায়েব মশাই দরজার কাছে সামান্য কিছু এগিয়ে গিয়ে শান্তভাবেই বললেন শোভনকে যে, দেখুন, মিছিমিছি কেলেঙ্কারি করে লাভ নেই। বুঝতেই পারছো যে শোভনকে বলছে যে মিথ্যা মিথ্যা এরকম রাগ দেখিয়ে বা একটা সিন ক্রিয়েট করে কোনো লাভ হবে না। তাতে ফল হবে না কিছু। যে যা করছো তুমি তাতে কোনো ফল পাবে না। হঠাৎ শোভনের কাছে সমস্ত ব্যাপারটা ভয়ঙ্কর ভাবে স্পষ্ট হয়ে উঠল। এতক্ষণ সে একটা আচ্ছায়ের মধ্যে ছিল, যে কি হচ্ছে সে কিছু বুঝতে পারছিল না, যে সবাই তার সাথে এরকম করছে কেন, না অস্বাভাবিক আচরণ করছে, তাকে যেতে দিচ্ছে না, বুঝতে পারছিল না। তো যখন এই কথাটা বললেন নায়েব মশাই যে মিথ্যা মিথ্যা কেলেঙ্কারি করে লাভ নেই, ফল পাবে না বা ফল হবে না, তখনই হঠাৎ শোভনের কাছে এই গোটা ব্যাপারটা, সমস্ত ব্যাপারটা ভয়ঙ্কর ভাবে স্পষ্ট হয়ে গেল, যে সব ব্যাপারটা তার কাছে ক্লিয়ার হলো। হ্যাঁ। সে বিস্মিত ভাবে, বিস্মিত ভীত কণ্ঠে বলল, আপনারা কি আমাকে চিনতে পারছেন না? হুম। সে বুঝতে পেরেছে এতক্ষণ পর যে তাহলে সত্যি তারা আমাকে চিনতে পারছে না বোধহয়, তাই বিস্মিত ভীত কণ্ঠে বলল যে, সে একটু অবাক, বিস্ময় বোধ তার মধ্যে কাজ করছে এবং একটা ভয়ও কাজ করছিল। হুম। তো সেই জন্য সেই রকম বিস্মিত আর ভীত কণ্ঠেই বলল যে, আপনারা কি আমাকে চিনতে পারছেন না? হুম। সকলে নীরব, সকলে আবার চুপ করে রইল। আমি শোভন, বুঝতে পারছেন না, আমি শোভন। সে শোভন তার নিজের পরিচয় দেওয়ার চেষ্টা করছে, নিজেকে চেনানোর চেষ্টা করছে। সেই শোভন যে প্রতিনিয়ত বিজ্ঞাপনে তার মায়ের আকুতি, বাবার কাতরতা, দুর্বলতা, সমস্ত কিছু প্রত্যেক দিন সংবাদপত্রে বিজ্ঞাপনের মাধ্যমে দিয়ে এসেছে, এবং সে দেখেওছে, কিন্তু বাড়ি ফেরার কথা তার মনে হয়নি, তার হৃদয়ে গলেনি, তার খামখেয়ালিপনাটাই জিতেছে বাবা মায়ের আবেগের থেকেও। কিন্তু এখন সেই শোভন নিজে যেতে চাইছে, এবং নিজেকে চেনানোর জন্যই যেন আহ, আহ, পাগলের মতো চেষ্টা করছে যে তাকে যেন চিনতে পারে তারা। হ্যাঁ। বলছে যে আমি শোভন, বুঝতে পারছেন না, আমি শোভন। নায়েব মশাই এবার বললেন, আপনি একটু দাঁড়ান, আমি আসছি। হ্যাঁ। পাশের ঘরে গিয়ে টেবিলের একটা ড্রয়ার খুলে তিনি একটা জিনিস এনে শোভনের হাতে দিলেন। নায়েব মশাই শোভনকে একটু দাঁড়াতে বলে কোথায় গেল না পাশের ঘরে গেল, এবং গিয়ে সেখানে টেবিলের একটা ড্রয়ার খুলে একটা জিনিস এনে শোভনের হাতে দিলেন। তারই একটা পুরানো ফটো, সাধারণভাবে তোলা, এখন অস্পষ্ট হয়ে এসেছে একটু। তো নায়েব মশাই তার টেবিলের ড্রয়ার থেকে শোভনের ছোটবেলার একটা ছবি নিয়ে এসেছেন, এবং সেটা যেহেতু পুরানো আর ছোটবেলার ছবি এতদিন ধরে রয়েছে, তো স্বাভাবিকভাবেই একটু উম, অস্পষ্ট হয়ে এসেছে। উম, তারপর নায়েব মশাই বললেন, চেনেন একে? নায়েব মশাই শোভনকে জিজ্ঞাসা করছেন যে চেনেন একে, ছবিটি দেখিয়ে বলছেন আর কি। শোভন বিস্মিত কণ্ঠে বললে, আহ, এ তো আমারই ফটো, দেখুন ভালো করে আপনারাই মিলিয়ে। না, এ অসহ্য। শোভন এবার মানে ওর ওর আরো বিরক্ত বোধ হচ্ছে, যে এবং সে বিস্মিত কণ্ঠেই বলছে যে এ তো আমারই ফটো, দেখুন ভালো করে আপনারাই মিলিয়ে, যে তার ছোটবেলার ছবি। তো সেটা তার সঙ্গে তাদেরকেই মিলিয়ে দেখতে বলছে যে দেখুন, অবশ্যই তার সঙ্গে তার মিল আছে, কারণ সেই তো আসল শোভন, তার সঙ্গে তো মিল রয়েছে, তাই সে মিলিয়ে দেখার কথা বলছে।
না, এ অসহ্য যে ওর আর সহ্য করতে পারছে না, খুব বিরক্ত বোধ হচ্ছে। সে এখন যেতে চাইছে, কোনো ক্রমে তার বাবা মায়ের কাছে যেতে চাইছে। চুলগুলো মুঠি করে ধরে সে বসে পড়লো। সে এইগুলো আর সহ্য করতে পারছে না। যে সে নিজের বাড়িতেই এসেছে, তাকে চিনতে পারছে না। এরা তাও পুরানো কর্মচারী, অর্থাৎ এই নায়েব মশাই, খাজাঞ্চি মশাই। এরা তো শোভনকে চেনে, ছোটবেলায় দেখেছে। এরা পুরানো কর্মচারী, শোভনকে চেনার কথা, সেখানে তারা চিনতে পারছে না। হুম এমনকি তার কথা বিশ্বাসও করছে না। তো সেই এসবে শোভন আর সহ্য করতে পারছে না, তার রাগে ফেটে পড়লো এবং কি করলো, চুলগুলো মুঠি করে ধরে সে বসে পড়লো। হুম নায়েব মশাই তার সঙ্গে বসে বললেন, দেখুন, কিছু মনে করবেন না, আপনার সঙ্গে একটু মিল আছে সত্যি, কিন্তু এর আগে আরো দুজনের সঙ্গে ছিল, মায়ের জরুল পর্যন্ত। আমাদের এ নিয়ে গোলমাল করতে মানা আছে। আমরা কিছু হাঙ্গামা করব না, আপনি এখন চলে যেতে পারেন। নায়েব মশাই যখন শোভন রাগে, ক্রোধে, বিস্ময়ে, ভয়ে সে মাথার চুল ধরে উম, বসে পড়লো, তখন নায়েব মশাই তার সঙ্গে বসে বলছেন যে, দেখুন, কিছু মনে করবেন না, আহ, আপনার সঙ্গে একটু মিল আছে সত্যি, যে শোভনের সঙ্গে, শোভনের ছোটবেলার ছবির মিলিয়ে সেই কথাই বলছেন নায়েব মশাই, যে আপনার সঙ্গে একটু মিল আছে সত্যি, কিন্তু এর আগে দুজনের সঙ্গে মিল ছিল। তার মানে এর আগে অনেকেই এসেছে। হ্যাঁ, যখন যখন থেকে শোভনের বাবা বিজ্ঞাপনে এটা চেপেছেন যে উম, যে শোভনের বর্ণনা দিয়ে, চেহারার বর্ণনা দিয়ে, আহ, আর যে যদি ফিরিয়ে এনে দিতে পারে কেউ, তাদেরকে পুরস্কার দেওয়া হবে, টাকা দেওয়া হবে। তো এই সমস্ত লোভে, পৃথিবীতে তো একরকমের মানুষ হয় না যে শুধু ভালো মানুষ আছে পৃথিবীতে, এমনটা নয়। লোভী বা এরকম খারাপ মানুষও পৃথিবীতে রয়েছে। তো সেই পুরস্কারের লোভ সামলাতে না পেরে, বা দেখছেই যে জমিদার বাড়ি, জমিদারি বাড়ি, এবং শোভনই একমাত্র উত্তরাধিকারী। তো এই সমস্ত কিছু ভেবে এবং পুরস্কারের লোভে অনেকেই শোভন সেজে এসেছে এর আগেও, বা কেউ কেউ এসেছে যাদের সঙ্গে শোভনের ছোটবেলার মিল ছিল। হুম তো সেটাই নায়েব মশাই শোভনকে বলছে, যে তোমার সঙ্গে একটু মিল আছে সত্যি, কিন্তু এর আগেও আরো দুজনের সঙ্গে মিল ছিল, মায়ের জরুল পর্যন্ত। যে এমনকি জরুলটাও পর্যন্ত, যে শোভনের যে গায়ে জরুল ছিল, সেই জরুলও তাদের দুজনের সঙ্গে মিল ছিল, তাদেরও ছিল। আমাদের এই নিয়ে গোলমাল করতে মানা আছে, যে আমাদের আহ এই বিষয় নিয়ে গোলমাল করতে মানা আছে, যে এইসব হচ্ছে, যে কোনো একটা ছেলে এসেছে, এসে তার পরিচয় দিচ্ছে, সে শোভন বলে, তার সঙ্গে মিল পাওয়া যাচ্ছে, এবং এই একটা গোলমেলে ব্যাপার, সেটা নিয়ে আহ জমিদার বাবুর কাছে যাওয়া, আহ এই সমস্ত করা মানা রয়েছে তাদের। আমরা কিছু হাঙ্গামা করব না, আমরা কিছু হাঙ্গামা করব না, অর্থাৎ এই ঝামেলাঝাটি আর করবে না বা কোনো গোলমাল করবে না। তাই বলছে আপনি এখন চলে যেতে পারেন। শোভনকে নায়েব মশাই বলছেন যে আপনি এখন চলে যেতে পারেন। শোভন উদ্ভ্রান্ত ভাবে সকলের দিকে চেয়ে দেখলো, সকলের দৃষ্টিতেই অবিশ্বাস। শোভন এবার উদ্ভ্রান্ত ভাবে, যে পাগলের মতো তার মনে হচ্ছে। হুম তাই সে পাগলের মতো সবার দিকে তাকিয়ে দেখলো, যে সবারই চোখে যেন একটা অবিশ্বাসের ছায়া। হুম কারণ তারা তো পরিস্থিতির শিকার, তাই না? যদি এমন হতো যে এর আগে কখনোই কেউ আসেনি, শোভনই একমাত্র এসেছে, শোভনের পরিচয় নেই, তার সঙ্গে মিল রয়েছে, তাহলে বিশ্বাস করতে পারতেন তারা। কিন্তু তাদেরই বা কি দোষ? এর আগেও অনেকেই ওরকম টাকার লোভে এসেছে, যাদের সঙ্গে শোভনের মিল পাওয়া গেছে, এবং আরো একটা ঘটনা ঘটেছে যার ফলে তারা আরোই বিশ্বাস করছে না। সেটা একটু পরেই জানতে পারবে।
তো শোভন এই সমস্ত ব্যাপার স্যাপার দেখে যে রাগে ক্রোধে এবং বিস্ময়ে মানে এতটাই বিস্মিত হয়েছে এবং রেগে ফেটে পড়ছে। তো শেষে যখন তাকে চলে যাওয়ার কথাও বললেন নায়েব মশাই, তখন সে উদ্ভ্রান্ত ভাবে পাগলের মতো সবার দিকে তাকিয়ে দেখছে এবং দেখলো যে সবার চোখেই একটা অবিশ্বাস। এবং সেটা দৃঢ় অবিশ্বাস লক্ষ্য করলো শোভন। কাতর ভাবে বলল, একবার শুধু আমি মা বাবার সঙ্গে দেখা করব। আপনারা বিশ্বাস করছেন না, কিন্তু একবার আমায় শুধু দেখা করতে দিন। এবার শোভনের মধ্যে কাতরতা দেখা যায়, যে কাতরতা এর আগে বহুবার খবরের কাগজে অর্থাৎ সংবাদপত্রের বিজ্ঞাপনের মধ্যে দিয়ে তার বাবার কাতরতা দেখা যায়। হুম তো সেই রকম কাতরতা এখন শোভনের মধ্যে দেখা যাচ্ছে। সে ব্যাকুল হয়ে উঠেছে এবং মানে তার বাবা মায়ের সঙ্গে দেখা করার জন্য, সে তার নিজের বাড়িতে ফেরার জন্য, বাড়ির ছেলে বাড়িতে ফেরার জন্য। তো শেষে কোনো উপায় না দেখে যে সবাই তাকে অবিশ্বাস করছে, তো শেষে তাই সে কাতর ভাবে বলছে যে একবার শুধু আমি মা বাবার সঙ্গে দেখা করব। আপনারা বিশ্বাস করছেন না, কিন্তু একবার আমায় শুধু দেখা করতে দিন। যে সে একবার হলেও অন্তত তার বাবা মায়ের সঙ্গে দেখা করতে চাইছে। হুম নায়েব মশাই হতাশ ভাবে হাতের ভঙ্গি করে বললেন, শুনুন তাহলে, 7 দিন আগে শোভন মারা গেছে। তার মৃত্যুর খবর আমরা পেয়েছি। নায়েব মশাই এবার হতাশ ভাবে হাতের ভঙ্গি করে বললেন যে, শুনুন তাহলে, যে এবং নর্মালি বলতে সে হতাশ হয়েই বলছেন, হ্যাঁ, কারণ তারাও লক্ষ্য করছেন যে শোভনের সঙ্গে উম, মানে ছোটবেলার শোভনের সঙ্গে এই ছেলেটির মিল রয়েছে। আহ, এবং এতবার করে বলছে, আকুতি মিনতি করছে সে তার বাবা মায়ের সঙ্গে একবার অন্তত দেখা করবে। তাই নায়েব মশাই হতাশ ভাবেই হাতের ভঙ্গি করে বললেন যে, শুনুন তাহলে, 7 দিন আগে শোভন মারা গেছে। তার মৃত্যুর খবর আমরা পেয়েছি। তো এটা ছিল আরো বড় কারণ তাদের এই ছেলেটিকে অবিশ্বাস করার। হুম তো শোভন এই অবস্থাতে না হেসে পারলে না, বললে, হ্যাঁ, কেমন করে মারা গেল? তার কণ্ঠস্বরের বিদ্রূপ উপেক্ষা করে নায়েব মশাই বললেন, মারা গিয়েছে রাস্তায় গাড়ি চাপা পড়ে অপঘাতে। নামধাম পরিচয় পাওয়া সম্ভব হয়নি, কিন্তু যারা দুর্ঘটনার সময় উপস্থিত ছিল তাদের কয়েকজন খবরের কাগজে আমাদের বিজ্ঞাপন দেখে আমাদের সব কথা জানিয়েছেন। হাসপাতালেও আমরা খবর নিয়েছি, সেখানকার ডাক্তারের বর্ণনাও আমাদের সঙ্গে মিলে গিয়েছে। কি অদ্ভুত না, যে আহ যখন শোভনের মৃত্যুর খবর বলছেন নায়েব মশাই, শোভন তো এই অবস্থায় না হেসে পারছে না। স্বাভাবিক, এটা অস্বাভাবিক কথা বলছে নায়েব মশাই। এবং যেখানে শোভন জলজ্যান্ত তাদের সামনে, সে নিজে শোভন, আসল শোভন, সেখানে তারা তার মৃত্যুর খবর বলছে। তো হাসিতে পাওয়াটা স্বাভাবিক, তাই না? এবং এটা রাগের থেকে, কষ্টের থেকে একটা হাসি। সে বলল যে, কেমন করে মারা গেল? তো এই সেটা সে বিদ্রূপ করেই বলেছে যে কেমন করে মারা গেল, আমি তো নিজেই শোভন, আমি আমি তোমাদের সামনে দাঁড়িয়ে আছি, আমি নিজেই শোভন, এরকমটা সে বোঝাতে চাইছে। কিন্তু মানে সেটা বোঝানোর জন্যই বিদ্রূপ করে এরকম বলছে যে কেমন করে মারা গেল। তো তার এই কণ্ঠস্বরে, তার এই বলার স্বরের মধ্যে যে বিদ্রূপ রয়েছে, সে বিদ্রূপ করেই যে বললো যে কেমন করে মারা গেল, এই বিদ্রূপকেও উপেক্ষা করে নায়েব মশাই বললেন যে, মানে তার মৃত্যুর খবর তারা যেভাবে পেয়েছে সেটা বর্ণনা করছে শোভনের কাছে, হ্যাঁ, যে আসল শোভনের কাছে। বললেন যে মারা গিয়েছে রাস্তায় গাড়ি চাপা পড়ে, অ্যাক্সিডেন্ট হয়ে তার সে মারা গেছে অপঘাতে। তো অপঘাতে কেন বলছে বলতো? আহ অবশ্যই তোমরা জানবে যে এই অ্যাক্সিডেন্ট হয়ে বা সুইসাইড করলে, মানে সুইসাইড করে এরকম করে মারা গেলে সেটাকে অপঘাতে মৃত্যু বলে, তাই না? তো যেহেতু এখানে যে শোভনের অ্যাক্সিডেন্টের কথা জানা যাচ্ছে, আহ সে গাড়ি চাপা পড়ে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, তাই বলছেন যে অপঘাতে। হুম
নাম ধাম পরিচয় পাওয়া সম্ভব হয়নি, যে যে সে আসল শোভন কিনা, তার নাম ধাম আসল পরিচয় কি সেটা জানা সম্ভব হয়নি। কিন্তু যারা দুর্ঘটনার সময় উপস্থিত ছিল, যে যে মানুষগুলো বা যারা সেই অ্যাক্সিডেন্টের সময় সেখানে উপস্থিত ছিল, তাদের কয়েকজন খবরের কাগজে আমাদের বিজ্ঞাপন দেখে আমাদের সব কথা জানিয়েছেন, যে এই শোভনের গাড়ি চাপা পড়ে মারা যাওয়া, এই কথাগুলো খবরের কাগজের বিজ্ঞাপনে মানে বিজ্ঞাপন দেখে তাদেরকে সব কথা জানিয়েছেন। কিসের কথা না, শোভনের আহ মৃত্যুর কথা, অ্যাক্সিডেন্ট হয়ে মৃত্যুর কথা। হাসপাতালেও আমরা খবর নিয়েছি, সেখানকার ডাক্তারের বর্ণনাও আমাদের সঙ্গে মিলে গিয়েছে। যে হাসপাতালে যেখানে নিয়ে যাওয়া হয়েছিল সেই শোভনের, তো সেখানেও এরা খবর নিয়েছেন, এবং সেখানকার ডাক্তাররাও শকুনের চেহারার বা তার সে কিরকম সেই বর্ণনা যা দিয়েছেন, তা শকুনের বর্ণনার সঙ্গে মিলে গিয়েছে। সেটা নায়েব মশাই বর্ণনা করে আহ, মানে পুরোটা খোলসা করে শোভনকে, মানে আসল শোভনকে জানাচ্ছেন। তারপর পরের পাঠ। তারপর শোভন এরপর কি করতো বলা যায় না, কিন্তু সেই সময় দেখা গেল তার বাবা বাড়ি থেকে বেরোচ্ছেন। যে যখন বা নায়েব মশাই বললেন যে শোভনের মৃত্যু হয়েছে এরকম অপঘাতে, গাড়ি চাপা পড়ে, তো শোভন তো সে বলছে, হ্যাঁ মানে সে তো রেগে যাচ্ছে, সেই তো আসল শোভন। তো যখন আরো এরকম করে বলছেন যে আহ হাসপাতালে খোঁজ নিয়েছি, তাদের বর্ণনার সঙ্গেও মিলে গেছে আমাদের বর্ণনা, এই সমস্ত শুনে সে আরো রাগে ক্রোধে ফেটে পড়ছে। এবং তারপরে যে আরো সে কি করে বসতো বা কি করতো সেটা বলা যায় না, কিন্তু সেই সময়ই দেখা গেল তার বাবা বাড়ি থেকে বেরোচ্ছেন, শোভনের বাবা বাড়ি থেকে বার হচ্ছেন। মানুষের সঙ্গে ঝড়ে ভাঙা গাছের যে এত দূর সাদৃশ্য হতে পারে, সাহিত্যের উপমা পড়েও কখনো তার মনে হয়নি। হুম, যে উম, যে গাছে ঝড় বাঁধে এবং ঝড়ে যে গাছ ভেঙে যায়, তো ঝড়ে ভাঙা গাছের যেমন অবস্থা হয়, তার সঙ্গেও যে মানুষের মিল থাকতে পারে, যে কোনো মানুষ যে সেরকম ঝড়ে ভাঙা গাছের মতো হয়ে যেতে পারে, সেটা শোভন মানে সাহিত্যের উপমা পড়েও তার মনে হয়নি এতদিন কখনো। হ্যাঁ, তার চলার গতিতে পর্যন্ত যেন ভয়ঙ্কর দুর্ঘটনার পরিচয় রয়েছে। অর্থাৎ শোভনের বাবা তার চলার গতিতে, অর্থাৎ যেভাবে হেঁটে আসছেন, সেই হাঁটার যে গতি, সেই হাঁটার গতিটাও যেন একটা ভয়ঙ্কর দুর্ঘটনার পরিচয় দিচ্ছে বা পরিচয় আছে তার মধ্যে। অর্থাৎ তাকে দেখলে যে কেউ বলতে পারবে যে এনার উপর দিয়ে অনেক ঝড় বয়ে গেছে, এক দুর্ঘটনা ঘটে গেছে, ভয়ঙ্কর দুর্ঘটনা। হুম, মানুষটি একেবারে ভেঙে গুঁড়িয়ে গেছে। হ্যাঁ, তারপর সকলে কিছু বুঝে উঠবার আগেই শোভন দৌড়ে ঘর থেকে বার হয়ে গেল, যে তার বাবা যখন বেরোচ্ছে দেখে। এবং সেখানে যে যতজন ছিলেন, যে নায়েব মশাই, খাজাঞ্চি মশাই বা আরো যে কর্মচারীরা, তারা তো তাকে যেতে দিচ্ছিলেন না। তো সকলের কিছু বুঝে ওঠার আগেই, মানে বুঝে ওঠার আগেই শোভন দৌড়ে ঘর থেকে বার হয়ে গেল। হুম, নায়েব ও কর্মচারীরা ব্যাপারটা বুঝে যখন তার পিছু নিলে, তখন সে বাবার কাছে উপস্থিত হয়েছে। হুম, এবং হুট করে সে দৌড়ে তার বাবার কাছে গেল। তো সেই সময় হঠাৎ করে এদের তো মানে ভ্যাবাচ্যাকা হয়ে গেল যে কি হলো, ও হঠাৎ করে ছুট দিল কেন, দৌড় দিল কেন। তো সেই বিষয়টা বুঝে ওঠার আগেই আহ, বা থামানোর আগেই, যে তারা ব্যাপারটা বুঝে তাকে ধরার চেষ্টা করবে, যে নায়েব মশাই বা কর্মচারীরা তাকে ধরার চেষ্টা করবে, তার আগেই শোভন তার দৌড়ে তার বাবার কাছে পৌঁছে গেছে। বাবা! বৃদ্ধ থমকে দাঁড়ালেন। হুম, সে সে মুখের বেদনায় বিমূঢ়তা
শোভনের বুকে ছুরির মতো বিঁধলো। হুম। তো যখন শোভন গিয়ে বাবা বলে ডাকলো, তখন বৃদ্ধ থমকে দাঁড়ালেন। কারণ শোভনের বাবা, তার এতদিনে বয়স বেড়েছে, এবং যতটা না বয়সে তিনি বৃদ্ধ হয়েছেন, তার থেকে শোকে, আঘাতে, কষ্টে জর্জরিত হয়ে আহ ভেঙে পড়েছেন। সেই ভেঙে পড়া থেকেই তাকে আহ, বেশি বৃদ্ধ দেখাচ্ছে, এবং বার্ধক্য তার আগেই চলে এসেছে, এরকমটা। তো বৃদ্ধ থমকে দাঁড়ালেন। অর্থাৎ শোভনের বাবা বলে ডাকাতে শোভনের বাবা থমকে দাঁড়ালেন। সে মুখের বেদনাময় বিমূঢ়তা শোভনের মুখে ছুরির মতো বিঁধল। তার বাবার মুখের যে বেদনাময় যে বিমূঢ়তা, হুম, যে বিহ্বলতা, যে সেই সেই বিমূঢ়তা বা বিহ্বলতা, একটা তার মধ্যেও একটা বেদনা স্পষ্ট। হ্যাঁ, তার মুখের মধ্যেই একটা বেদনার ছাপ লক্ষ্য করা যাচ্ছে, এবং সেই উম, বেদনাময় বিমূঢ়তা, আহ, মুখ, সেটা দেখে শোভনের বুকে ছুরির মতো বিঁধলো। তার খুব মানে বুকে আঘাত লাগলো দেখে, তার বাবার এই অবস্থা দেখে। হুম, বাবা, আমায় চিনতে পারছো? শোভন তার বাবাকে বলছে যে, বাবা, আমাকে চিনতে পারছো? বৃদ্ধ স্খলিত পদে এক পা এগিয়ে আবার থমকে গেলেন। তিনি ভালোভাবে আহ, হাঁটতেও পারছেন না। তো তিনি কি করলেন? স্খলিত পদে এক পা এগিয়ে আবার থমকে গেলেন। স্খলিত পদে, যে পিছলে পড়েছে এরকম, বা কি বলবো, বিচ্যুত হয়ে যাওয়া বা ভ্রষ্ট হয়ে যাওয়া, এটাকেই তো স্খলন বা স্খলিত বলা হয়। তো এখানে আহ যে পিছলে পড়েছে এমন অর্থে কিছুটা বোঝায় স্খলিত, বোঝাচ্ছে যে হয় না আমরা উম, যে অনেক দিন, মানে বহু দিন, বহু বছর কিছু একটার অপেক্ষায় ছিলাম, এবং হঠাৎ করে তাকে চোখের সামনে দেখতে পেলাম, বা হঠাৎ করে তাকে পেয়ে গেলাম। তো তখন আমাদের অবস্থাটা কিরকম হয়, যে অবিশ্বাস্য, বা তখন এক মুহূর্তের জন্য নিজেকে সামলানোর ক্ষমতা থাকে না, তাই না? যে আমরা একটু হেলে পড়ি, কিংবা শরীরের ভারসাম্য যেন আমরা হারিয়ে ফেলি, তাই না? ঠিক সেরকমটা শোভনের বাবার সঙ্গেও হলো। তো এমনিই তিনি বৃদ্ধ হয়ে গেছেন, এমনি আহ আস্তে আস্তে হাঁটছেন, তার হাঁটার মধ্যেও একটা দুর্ঘটনাও প্রকাশ পাচ্ছে। তাহলে কতটাই আহ মানে কত কষ্ট করে যেন হেঁটে বেড়াচ্ছেন, সেটা বোঝা যাচ্ছে। তো তার উপরেও হঠাৎ করে শোভনকে চোখের সামনে দেখে তিনি যেন পিছলে পড়ে যাচ্ছিলেন। পড়ে যেতে গিয়েও তিনি আবার পা এগিয়ে আবার থমকে গেলেন, যে নিজেকে আবার সামলে নিলেন, পড়তে পড়তেও যেন নিজেকে সামলে নিলেন। হুম। প্রবল ভাবাবেগ তার বার্ধক্যের শিথিল মুখকে বিকৃত করে দিচ্ছে। যে এই ভাবাবেগ, হুম, শোভনের জন্য ভাবনা, বা তার এই এই যে ঘটে যাওয়া দুর্ঘটনা, যে এতদিন এত বছর তাকে ছেড়ে থাকা, প্রতিনিয়ত বিজ্ঞাপনে উম আকুতি মিনতি, কাতরতা, দুর্বলতা প্রকাশ করেও তার আসল শোভনকে ফিরে পাননি। এবং তার জন্য যে একটা কষ্ট, একটা বাবার যে কষ্ট, তো সেই বলা যায় সেই প্রবল ভাবাবেগ, সেই আবেগময় একটা ভাবনা, বা তিনি যেমনটা করে ভাবছেন তার সন্তানের সম্পর্কে, তার ছেলেকে নিয়ে, তো সেটা তার বার্ধক্যের শিথিল মুখকে বিকৃত করে দিচ্ছে। বার্ধক্যের শিথিল মুখ, যে কি হয়, শিথিল মানে কি বলতো, যে মন্থর বা ক্লান্ত, হ্যাঁ, এরকমটা বোঝায়। তো এখানে তার মানে শোভনের বাবা, তিনি এমনি বৃদ্ধ হয়েছেন, তার উপরে শোভনের জন্য চিন্তা করে, এবং তার যে শোক, একটা শোকগ্রস্ত মানুষ, সেই তার সেই ভাবনা থেকে ভেবে ভেবেই যেন তার সেই আহ, মন্থর বা শিথিল
বা ক্লান্ত যাই বলো, সেই মুখটা যেন আরো বিকৃত হয়ে যাচ্ছে। হুম, এবং বিকৃত করে দিচ্ছে সেই শোভনের জন্য চিন্তা বা শোভনের জন্য সেই ভাবনা, সেই শোক, সেগুলোই যেন তার বার্ধক্য অবস্থায় তার মুখের যে অদল সেটাকে যেন আরো বিকৃত করে দিচ্ছে। হুম। তখন নায়েব মশাই ও কর্মচারীরা এসে পড়েছেন। ততক্ষণে নায়েব মশাই আর কর্মচারীরা সেখানে উপস্থিত হলেন। বৃদ্ধ কম্পিত হাত তুলে কম্পিত স্বরে বললেন, কে? যে যেহেতু তিনি বৃদ্ধ হয়েছেন এবং বার্ধক্যকাল তার আগেই চলে এসেছে, বয়সের আগেই, সেটাও তার ছেলের জন্য ভেবে ভেবে শোকে তাপে, হ্যাঁ। তো সেই তখন বৃদ্ধ কম্পিত হাত তুলে তার শরীরটা ঠিক কতটা ভেঙে পড়েছে তোমরা অবশ্যই বুঝতে পারছো নিশ্চয়ই, যে তিনি হাঁটতে পারছেন না, বা তার মুখের অদলের মধ্যেও যেন বোঝা যাচ্ছে কতটা বিমূঢ়তা, কতটা কষ্ট, কতটা ঝড় তার উপর দিয়ে বয়ে চলেছে, আহ, বয়েছে এবং এখনো চলেছে। সেই ভাবাবেগ এখনো রয়েছে, সেগুলোই তাকে যে মানে আরো তার মুখকে বিকৃত করে দিচ্ছে, বা তার শরীরটাকে যেন আরো ভেঙে মুচড়ে দিচ্ছে, সেটার পরিচয় আমরা পাচ্ছি, সেটা আমরা দেখতে পাচ্ছি। হুম। তো বৃদ্ধ কম্পিত হাত তুলে, অর্থাৎ আহ, বৃদ্ধের হাতও কাঁপে। হ্যাঁ, তো কি দেখছি না, বৃদ্ধ কম্পিত অর্থাৎ কাঁপা কাঁপা হাত তুলে কম্পিত স্বরে বললেন, অর্থাৎ কাঁপা কাঁপা গলায় বললেন যে, কে? নায়েব মশাই শোভনের কাঁধে দৃঢ়ভাবে হাত রেখে বললেন, না, কেউ না। সেই সেবারের মতো, এই নিয়ে 3বার হলো। নায়েব মশাই উম, আহ, বৃদ্ধকে না বোঝানোর জন্য যে এরকমটা তো হয়েই এসেছে, এবং তাদের জমিদার বাবু তিনি আবার এই শোভনের কথা, এমনিই তো কষ্টে রয়েছে বা দুঃখে শোকে তাপে জরাজীর্ণ হয়ে রয়েছেন, আবার যদি সেই শোভনের কথা, যে এ যদি শোভন, আসল শোভন বিশ্বাস করান, বা সেরকম কিছু আবার একটা পরিস্থিতি তৈরি হয়, তাকে সামলানো যাবে না, বা এ যে আসল শোভন নয়, হুম, যে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, বা এই মানুষটি মানে এখন যে ছেলেটি এসেছে সেটা আসল শোভন নয় যেরকমটা করে নায়েব মশাইরা ভাবছেন, তো সেটা যদি আবার শোনেন, উম, আবার ভেঙে পড়বেন জমিদার বাবু, তাই তাকে জানানোর চেষ্টা করছেন না, বা আড়াল করার চেষ্টা করছেন নায়েব মশাই। তাই শোভনের কাঁধে দৃঢ়ভাবে অর্থাৎ শক্তভাবে হাত রেখে বলছেন যে, না, কেউ না। সেই সেবারের মতো, এই নিয়ে 3বার হলো। সেবারের মতো বলতে নায়েব মশাই বললেন একটু আগে যে এর আগে আরো দুজন এসেছিল যাদের শোভনের সঙ্গে মিল রয়েছে, সেই অর্থেই জমিদার বাবুকে বলছেন যে এই নিয়ে 3বার হলো, সেই সেবারের মতো, কেউ না এ। হুম। একজন কর্মচারী বললে, হুম, আমরা আসতে দিইনি, হঠাৎ আমাদের হাত ছাড়িয়ে, বলতে গিয়ে থেমে গেলেন। একজন কর্মচারী হঠাৎ বলল যে, আমরা এই ছেলেটিকে আসতে দিইনি, হঠাৎ আমাদের হাত ছাড়িয়ে চলে এসেছে, কিংবা কিছু বলতে যাচ্ছিল, দিয়ে থেমে গেল। থেমে গেল বলতে বৃদ্ধ তাকে থামিয়ে বললেন, অর্থাৎ সে যে কথাটা সম্পূর্ণ করবে তাকে করতে না দিয়েই বৃদ্ধ বললেন যে, কিছু বলো না, চলে যেতে দাও। বৃদ্ধ শেষবার শোভনের দিকে কাতর ভাবে চেয়ে আবার ঘরের দিকে ফিরলেন। যে ওই যে হয়তো একটু আশা নিয়েই তার দিকে তাকিয়েছিল, বা কাঁপা স্বরেই তাকে কে জিজ্ঞাসা করেছিলেন যে হয়তো এটা আমার স্বপন, হুম, সেই আশা নিয়েই বলেছিলেন, কিন্তু যখন নায়েব মশাই বললেন যে এ কেউ না, হ্যাঁ, আহ, তো তখন তার আশাটা আবার ভঙ্গ হয়, এবং তাই বলছে যে কিছু বলো না, চলে যেতে দাও, যে চলে যাক, এরকম। বৃদ্ধ শেষবার শোভনের দিকে কাতর ভাবে চেয়ে, শেষবারের মতো শোভনের দিকে এক কাতর দৃষ্টিতে তাকিয়ে আবার ঘরের দিকে ফিরলেন, যে আবার ঘরে ফিরে গেলেন। শোভন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। শোভনের
সে তার মুখ দিয়ে আর কিছু বেরোচ্ছে না, স্তব্ধ হয়েই দাঁড়িয়ে রইলো। নায়েব মশাই তাকে কি বলছিলেন অনেকক্ষণ সে কিছু শুনতে পায়নি। তার তার চোখের সামনে তার বাবার এই অবস্থা দেখে, করুণ অবস্থা দেখে সে নিজেকে সামলাতে পারছে না, যে সে অনেকটা হতভম্ব, বা হতভম্বই বলো, বা একটা শকড, যেটা, সে শকড। এবং তার বাবার বলে যাওয়া কথা, যে কিছু বলো না, চলে যেতে দাও, বা শেষবারের দিকে শোভনের দিকে যেভাবে তাকালেন, এই সমস্ত ঘটনা মিলেমিশে আহ শোভন যেন সেগুলোর মধ্যেই ডুবেছিল। তো নায়েব মশাই বেশ কিছুক্ষণ ধরে কিছু বলছিলেন শোভনকে, কিন্তু সে কিছু শুনতে পায়নি যেন, কারণ সে সেই ভাবনাগুলোর মধ্যেই ছিল। কখন সে আবার বারবাড়িতে এসে বসেছে তাও তার মনে নেই। সে তো, ওই যে বললাম, যে শকড হয়ে গেছে পুরো সমস্ত ঘটনায়। সে তাকে নিয়ে, নায়েব মশাইরা তাকে নিয়ে বারবাড়িতে এসে বসিয়েছে, সেটাও তার মনে নেই। সে মানে সেই ভাবনাতেই ছিল। আচ্ছন্নতা তার কাটলো খানিক বাদে, যে ওই যে ওই সেই ভাবনাতে ছিল, বা এক আচ্ছন্নর মধ্যে ছিল। তো সেই আচ্ছন্নতা থেকে বের হতে তার একটু সময় লাগলো। হুম নায়েব মশাই তাকে কি আচ্ছা, সরি, ভেতর বাড়ি থেকে একজন কর্মচারী নায়েব মশাইকে এসে কি বলছে, কিছুক্ষণ পরে যখন তার আচ্ছন্নতা কাটলো, তখন দেখলো যে ভেতরের বাড়ি থেকে একজন কর্মচারী এসে নায়েব মশাইকে কি কিছু বলছে। হুম, নায়েব মশাই তাকে কি বলছেন ঠিক শোনা যাচ্ছে না। না, এবার বোঝা যাচ্ছে। নায়েব মশাইয়ের হাতে অনেকগুলো টাকার নোট, কণ্ঠস্বরে তার মিনতি। হুম, যে নায়েব মশাই, ওই যে ভিতরের বাড়ি থেকে কোনো একজন কর্মচারী এসে নায়েব মশাইকে কি বলছেন। হুম আর নায়েব মশাইও তাকে যে কি বলছেন, সেই কর্মচারীটিকে কি বলছেন ঠিক শোনা যাচ্ছে না। তারপর কিছুক্ষণ পরে বোঝা যাচ্ছিল, তাই বলছে না, এবার বোঝা যাচ্ছে। নায়েব মশাইয়ের হাতে অনেকগুলো টাকার নোট, এবং কণ্ঠস্বরে তার মিনতি। যে নায়েব মশাই যে কথা বলছে, তার গলার স্বরে মিনতি লক্ষ্য করা যাচ্ছে, যে খুব রিকোয়েস্ট করে বলছে, বলছেন এরকম। শোভনকে একটা কাজ করতে হবে। বাড়ির কর্ত্রী মুমূর্ষু, ছেলের মৃত্যু সংবাদ তিনি শোনেননি। হ্যাঁ, তো শোভনকে একটা কাজ করতে হবে। কেন না, বাড়ির কর্ত্রী মুমূর্ষু। মুমূর্ষু মানে কি, যে মৃত্যু পথযাত্রী, বা আহ মরণাপন্ন মানুষ, মরতে বসেছে, এরকম। তো বাড়ির কর্ত্রী বলতে কাকে বোঝানো হচ্ছে না, শোভনের মায়ের কথা বলা হচ্ছে, যিনি এতদিন অসুস্থ ছিলেন। হুম তো তিনি মুমূর্ষু, অর্থাৎ মরণাপন্না। আহ তার কথাই বলা হচ্ছে। এবং ছেলের মৃত্যু সংবাদ তিনি শোনেননি, যেহেতু আহ তিনি মৃত্যু যন্ত্রণায় ভুগছেন, বা মৃত্যু পথযাত্রী, তাই ছেলে যে মারা গেছে, এই যে একটু আগে দেখলাম আমরা নায়েব মশাই যে মৃত্যু সংবাদ শোভনকেও শোনালেন, সেই মৃত্যু সংবাদের কথা বলা হচ্ছে, যে ছেলের মৃত্যু সংবাদ তাই বাড়ির কর্ত্রী, অর্থাৎ শোভনের মাকে শোনানো হয়নি, তাকে কিছু জানানো হয়নি। হ্যাঁ, তিনি কিছু শোনেননি, তাকে কিছুই জানানো হয়নি। কারণ এমনি অসুস্থ, হয়তো ছেলের মৃত্যু সংবাদ শুনলে সহ্য করতে পারবেন না, বা আরো যতদিন বাঁচতো সেই তার আয়ুটা হয়তো আরো কমে যেত, সেজন্য তাকে শোনানো হয়নি। এখনো তিনি তাকে দেখবার আশা করে আছেন। তার মায়ের আশা এখনো রয়েছে, যে তার ছেলে ফিরে আসবেন, তাকে সে দেখতে পাবেন। হুম আহ তো হুম সেই জন্যই বুঝি তিনি মৃত্যুতেও শান্তি পেতে পাচ্ছেন না। তিনি যে মরণাপন্ন, আহ তো তবুও তার যেন মৃত্যু হচ্ছে না। কারণ তিনি যে আশা করে আছেন যে তার ছেলে ফিরবে, তিনি দেখবেন, এবং সেজন্যই হয়তো তার ছেলেকে না দেখে যেন তিনি মৃত্যুতেও যেন শান্তি পাচ্ছেন না। হ্যাঁ,
মানে বলে না, মরেও শান্তি নেই, আমি যদি এটা না করি বা না দেখি আমি মরেও শান্তি পাবো না, এরকম একটা কথা বলা হয় না? তো সেই রকম একটা ব্যাপার। শোভনকে তার হারানো ছেলে হয়ে একবার দেখা দিতে হবে। তো এই যে দেখলাম যে শোভনকে একটা কাজ করতে হবে, সেই কাজটা হলো এটাই যে শোভনকে তার হারানো ছেলে হয়ে একবার দেখা দিতে হবে। অর্থাৎ আহ এই শোভন শোভনকে একটা কাজ করার কথা বলা হচ্ছে। নায়েব মশাইরা মিলে একটা অনুরোধ করছেন যে শোভনকে তার হারানো ছেলে হয়ে, যে আসল শোভন হয়েই তার মায়ের কাছে গিয়ে একবার দেখা দিতে হবে। হ্যাঁ, কারণ তার মা যে ছেলের আশায় এখনো রয়েছেন, মৃত্যু যন্ত্রণায় ভুগছেন, মৃত্যু কষ্টতে ভুগছেন, তবুও তার ছেলেকে দেখার জন্য সেই আশায় রয়েছেন, এবং দেখলেই হয়তো তার মুক্তি। হ্যাঁ, তো সেজন্যই শোভনের সঙ্গে শোভনের ছোটবেলার ছবির বেশ মিল রয়েছে। তো সেজন্যই তারা শোভনকে একটা কাজ করার কথা বলছেন, সেটা হলো তাকে তার মায়ের হারানো ছেলে সেজে তার সঙ্গে দেখা করার কথা। হ্যাঁ, মুমূর্ষুর নিষ্প্রভ দৃষ্টিতে কোনো কিছু ধরা পড়বে না। মুমূর্ষু নিষ্প্রভ দৃষ্টি, যে আহ, যে মুমূর্ষু নিষ্প্রভ দৃষ্টি অর্থাৎ মৃত্যু পথযাত্রী বা মরণাপন্ন একজন মানুষ, মানে শয্যাশায়ী এবং মৃত্যুর সঙ্গে লড়ছেন প্রতিনিয়ত, এবং বেশ কয়েকদিন ধরে, বেশ কয়েকদিন যাবত। হ্যাঁ, তো সেই রকম একটা মানুষের দৃষ্টি তো সাধারণ মানুষের দৃষ্টির মতো নয়। আমরা যেমন তাকালে যা দেখতে পাই, সেই মানুষটি কিও তাই দেখতে পাবেন? নিশ্চয়ই নয়। তো সেই মানুষটির দৃষ্টি নিষ্প্রভ হয়ে এসেছে, প্রভাহীন, প্রভাশূন্য, মলিন হয়ে এসেছে। তিনি আবছা আবছা দেখতে পাচ্ছেন, এরকম। তো যেহেতু এই এই যদি শোভনকে নিয়ে যাওয়া যায় তার হারিয়ে যাওয়া ছেলের রূপে, তো তিনি যে খুব একটা ভালো দেখতে পাবেন বা তার চোখে যে ধরা পড়বে এমনটাও নয়। মনের শান্তির জন্য নিয়ে যাওয়া হচ্ছে, এরকমটা। হ্যাঁ, হারানো ছেলের সঙ্গে তার সত্যি সাদৃশ্য আছে। এই যে বললাম যে শোভনের সঙ্গে শোভনের ছোটবেলার ছবি যথেষ্ট মিল রয়েছে। তো সাদৃশ্য মানে কি? মিল। অর্থাৎ তার হারানো ছেলের সঙ্গে এই শোভনের সত্যিই মিল রয়েছে। মৃত্যু পথযাত্রীকে এই শেষ সান্ত্বনাটুকু দেবার জন্য জমিদার নিজে তাকে কাতর অনুরোধ জানিয়েছেন। তার এতে কোনো ক্ষতি নেই। মৃত্যু পথযাত্রীকে অর্থাৎ তার মাকে শেষ সান্ত্বনা দেওয়ার জন্য তার নিজের ছেলেকেই ছেলে সাজিয়ে তার সামনে দাঁড় করানো হচ্ছে, তার মনের শান্তির জন্য। হুম, মানে এর থেকে কষ্ট আর কিছু হতে পারে কোনো সন্তানের কাছে, কোনো ছেলের কাছে? যে সে তার নিজের বাড়িতে ঢুকতে পারছে না, তার বাড়ির লোক তাকে চিনতে পারছে না, এমনকি তার নিজের বাবা মা। মা তো মৃত্যু পথযাত্রী, তিনি তার নিষ্প্রভ দৃষ্টি, তিনি চোখে ঝাপসা দেখছেন বা দেখতে পাবেনও না। এরকম। তো তার বাবাও তাকে চিনতে পারছেন না। তার একমাত্র কারণ একটা উম, সময়। সময়ের সাথে সাথে কত কিছু পরিবর্তন হয়। এবং আরো একটা কারণ, যে পৃথিবীতে এই লোভী মানুষদের জন্য বা এই মিথ্যের জন্য সত্যিগুলো ঢাকা পড়ে যায়, তাই না? তো সেরকমটাই হয়, যে একটা সময় ধীরে 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 সময়টাও মলিন হয়ে আসে। এবং এই যে বললাম যে মিথ্যের ওপর সত্যিগুলোও ঢাকা পড়ে যায়। সেরকম যে মিথ্যে মিথ্যে যারা শোভন সেজে এসেছিল, তার ফলে তার বাবা মায়ের মানে বাবার কাছে বা তার জমিদারি বাড়ির যারা রয়েছেন, কর্মচারীরা, নায়েব মশাই, খাজাঞ্চি মশাই, আরো যারা আছেন, তাদের তাদের মনেও একটা অবিশ্বাস চলে এসেছে, তাই না? যার জন্য শোভনকে আর কেউ চিনতেও পারলো না। এবং শেষে তার মায়ের সামনে নিজের ছেলে, মানে তার নিজের মাকে সে দেখতে যাচ্ছে বা তার মায়ের চোখে ধরা দিতে যাচ্ছে, তাও আহ, সেজে, যে শোভন সেজে। সে জানতেও পারলো না, মানে সে মানে শোভন মনে মনে এটুকু শান্তি পেল না যে
তার বাবা মা তাকে চিনতে পেরেছে, নিজের ছেলে বলে আগলে কাছে টেনে নিয়েছে, এরকমটা নয়। তাকে একটা মিথ্যের আশ্রয়ে যেন চলতে হচ্ছে। হুম। তো তারপর তার এতে কোনো ক্ষতি নেই। নায়েব মশাই নোটের তাড়াটা শোভনের হাতে গুঁজে দিলেন। যে নায়েব মশাই বা জমিদার বাবু, তারা সকলেই শোভনকেও ঠিক সেরকমটা এই পৃথিবীর এক কালোময় যে দিক, যে ভালো খারাপ নিয়েই তো পৃথিবী, তো সেই খারাপ দিকটির মতো সেরকম সেই মানুষগুলো, লোভী মানুষগুলোর মতো শোভনকেও ভেবেছেন, যে হয়তো টাকার জন্য এসেছে শোভন সেজে, কিন্তু শোভন তো তা নয়, শোভন তো সত্যিকারের শোভন। সে এই বাড়ির সত্যিকারের ছেলে, সেই উত্তরাধিকারী, একমাত্র সত্যিকারের উত্তরাধিকারী। কিন্তু আহ নায়েব মশাই বা জমিদার বাবু তাকে সেরকম লোভী মানুষ ভেবে এবং তাকে এই সাহায্যটুকু করার জন্য, এই কাজটুকু করার জন্য তাকে অনেকটা টাকা দিয়ে দিচ্ছে, হ্যাঁ, যাতে যে টাকার বিনিময়ে এইটুকু সাহায্য করে যাক, এরকমটা ভাবছে। সোমেশ চুপ রইল, চুপ করিল। অর্থাৎ এই গল্পটা এই অবধি বলে সোমেশ এবার থেমে গেল। খানিকক্ষণ বাইরের বৃষ্টির শব্দ ছাড়া আর কোনো শব্দ নাই। যে এবার সোমেশের যখন গল্প বলা শেষ হলো, শোভনের গল্প বলে যখন সোমেশ চুপ করলো, তখন আবার গল্পের লেখক তিনি আবার চারিপাশের অবস্থাটা বর্ণনা করছেন। খানিকক্ষণ বাইরের বৃষ্টির শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। যে সোমেশও চুপ করলো এবং লেখক যে গল্প শুনছিলেন তিনিও তো চুপ করে রইলেন। তাই কোনো আওয়াজ, অর্থাৎ আহ অন্য কোনো আওয়াজ বাদে শুধু বাইরের বৃষ্টির শব্দটাই শোনা যাচ্ছে, আর কোনো শব্দ নেই। আমি অবশেষে বলিলাম, সোমেশ, তোমার কানের কাছে একটা জরুল আছে। অর্থাৎ লেখক গল্পটা শোনার পর যখন চুপ করে রইলেন, তার কিছুক্ষণ পরে অবশেষে লেখক বলছেন যে সোমেশ, তোমার কানের কাছে একটা জরুল আছে। সোমেশ হাসিয়া বলিল, সেই জন্যই গল্প বানানো সহজ হলো। আহ এই যে গল্পটি বললেন, মানে বললো সোমেশ, শোভনের গল্প বলার পরে, মানে গল্পটি শোনার পরে লেখক খেয়াল করলেন যে সোমেশের কানের কাছেও সেরকম একটা জরুল রয়েছে। তো যখন লেখক সেটা বললেন, সোমেশ তখন হেসে বলছে যে সেজন্যই গল্প বানানো সহজ হলো। কিন্তু কেন বলা যায় না, শীতের বাদলের এই শীতল প্রায়ান্ধকার অস্বাভাবিক অপরাহ্নে তার হাসিটাই বিশ্বাস করিতে আমার প্রবৃত্তি হইল না। অর্থাৎ এই যে সোমেশের যে হাসি, যে হেসে সে বলল যে সেজন্যই গল্প বানানো সহজ হয়েছে, এই হাসিটা যে আহ সত্যিকারের মন থেকে হাসি সেরকমটা নয়। তার হাসির মধ্যেও একটা বিমূঢ়তা বা একটা কষ্ট, চাপা দুঃখ স্পষ্ট, সেটা যেন লেখক লক্ষ্য করেছেন। তাই লেখক বলছেন যে এই যে সে বলল যে সেজন্যই গল্প বানানো সহজ হলো, অর্থাৎ তার বলা এই শোভনের আহ নিরুদ্দেশ হওয়ার যে সত্যিকারের ট্র্যাজেডির একটা গল্প বললো সোমেশ, সেটা শেষে সে বানিয়ে বলেছে বলে বলে দিল লেখককে। লেখক সেটা বিশ্বাস করতে পারছেন না তার হাসিটা দেখে। তাই বলছেন যে কেন বলা যায় না, শীতের বাদলের এই শীতল প্রায়ান্ধকার অস্বাভাবিক অপরাহ্নে, যে শীতের বাদলের, যে শীতকালের আবার বৃষ্টি, শীতকাল প্লাস বৃষ্টি এরকম। তো শীতকালে আহ বৃষ্টির দিনে ঠান্ডা ঠান্ডা, এমনিই ঠান্ডা, তার উপর বৃষ্টি মানে একদম কনকনে ঠান্ডা এরকম। তো সেই ঠান্ডায় প্রায়ান্ধকার, অর্থাৎ অন্ধকার, প্রায় চতুর্দিকটা প্রায় অন্ধকারাচ্ছন্ন হয়ে রয়েছে, যেহেতু আকাশ মেঘে ঢাকা, বৃষ্টি হচ্ছে অনবরত। তো সেই সময়টা, মানে সেই কথাটাই বলছেন। তো সেই অন্ধকার প্রায় একটা আবহাওয়ায় এবং সেই সময়ে অস্বাভাবিক অপরাহ্নে, এক বিকাল বেলায়, অপরাহ্ন মানে তো তোমরা জানোই যে দুপুরের পরবর্তী সময়টাকে অপরাহ্ন অর্থাৎ বিকাল বেলা বলা হয়। তো সেই শীতকাতুরে
বাদলের দিনে অর্থাৎ শীতকাতুরে বৃষ্টিময় এক আবহাওয়া, যার ফলে চতুর্দিক অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে, সেরকম একটা অস্বাভাবিক বিকাল বেলায় তার হাসিটাই বিশ্বাস করিতে আমার প্রবৃত্তি হইল না। যে সে যে হেসে এই কথাটা বলল, সেটাই লেখক বিশ্বাস করতে তার ইচ্ছে করলো না। হুম। আহ তিনি যেন কোথাও একটা গিয়ে বুঝতে পেরেছেন যে এই শোভনই হয়তো আসলে সোমেশ, সেটা লেখকের মনে হয়েছে। হুম। আর সেটা তার হাসি দেখেই তিনি যেন কিছুটা আন্দাজ করতে পেরেছেন। হ্যাঁ। এবং এই গল্প যে বানিয়ে বলেছে সোমেশ, শোভনের গল্প, সেই বলাটা যেন তিনি বিশ্বাস করলেন না। হুম। কারণ তার হাসিটার মধ্যে দিয়ে। ঠিক আছে? তো বুঝতে পেরেছো তোমরা, এখানেই গল্পের শেষ। তো আশা করছি গল্পটা তোমরা বুঝতে পেরেছো। যদিও কোথাও অসুবিধে হয় আমাকে পরের ক্লাসে অবশ্যই জানিও। হুম। আর এই হলো গল্পের বিস্তারিত আলোচনা, মানে গল্পটির লাইন বাই লাইন আলোচনা, ব্যাখ্যা। এবং এরপরে এই গল্পটির মধ্যে যে সারমর্ম, পটভূমি বা আরো কিছু অংশ থেকে থাকে, যেগুলো তোমাদের সাথে আলোচনা করাটা অত্যন্ত জরুরি। তোমাদের মানে তোমাদের মাইন্ডটা ক্লিয়ার হওয়াটা অত্যন্ত জরুরি। তো সেই এই গল্পের সারমর্ম বা পটভূমি বা আরো কিছু অংশের, বলতে পারো কিছু প্রশ্নের উত্তর, হুম, তো সেগুলো নিয়ে আবার একটা ক্লাস জুড়ে আমরা আলোচনা করব। ঠিক আছে? তো এখানেই আপাতত আমার ক্লাস শেষ করছি। সবাই ভালো থেকো, গল্পটি বারবার ভালো করে পড়ো। এবং সেই ক্লাসে যখন এই গল্পটির প্রশ্ন উত্তর কিংবা সেই সমস্ত পয়েন্ট নিয়ে আলোচনা করব, তখন তোমাদেরকেও কিছু প্রশ্ন করতে পারি কিন্তু। হ্যাঁ, যে তোমরা এতক্ষণ ধরে পড়ানো হলো 4টে ক্লাস যাবত, তো তোমরাও তো বুঝতে পেরেছো। তো তোমরাও যেন উত্তর দিতে পারো সেরকম করে প্রস্তুতি নিও, গল্পটি পড়ো। ঠিক আছে? ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ক্লাসে।